জয়গুরু রিটাইনি ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগত, অভিনন্দন, শ্রদ্ধা, প্রণাম ও পবিত্র আনন্দিত জয়গুরু জানাই। আজকে আমরা রাহাদাকে নিয়ে বসেছি। শ্রদ্ধেয় রাহাদাকে শ্রদ্ধাপূর্ণ প্রণাম জানাই। তার 101 বছরের অভিজ্ঞতা আমাদের শেয়ার করে, ঠাকুরের নানা কথা বলেন। ঠাকুরের সাথে তিনি যে দীর্ঘ 25 বছর সঙ্গ করেছিলেন সেই সময়কার ঘটনা আমাদের বলেন, যা আমরা পুস্তকে পাই না। তিনি তার অভিজ্ঞতা থেকে আমাদের কাছে শেয়ার করেন। আমরা অনুপ্রাণিত হই, উদ্বুদ্ধ হই। আমরা সেই রাহাদাকে প্রণাম জানাই। আর যারা শুনছেন তাদের কাছে অনুরোধ যে সত্যিকারের ঠাকুরকে আপনারা ভালোবাসেন বা তার পথে চলতে চান। অনেক সময় আমরা পারিবারিক কারণে ঝিমিয়ে পড়ি, কিন্তু ওনার কথা শুনলে আমরা অনুপ্রাণিত হয়ে যাই। এ সবাই যাতে অনুপ্রাণিত হয়, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন, তাহলে আমরা আরও উদ্বুদ্ধ হব, আরও বেশি করে আমরা আপনাদের কাছে তার কথা তুলে ধরতে পারবো। তা আমরা দেরি না করে সরাসরি রাহাদার কাছে যাব। জয়গুরু রাহাদা, প্রণাম জানাই। আমরা ঠাকুরের কথা আপনার মুখ থেকে শুনতে চাই। পরম পিতা রাতুল আমার কোটি কোটি প্রণাম জানাই তার রাতুল চরণে এবং প্রার্থনা আকুল প্রার্থনা দ্বারাই আপনারা যেখানে থাকুন, যে অবস্থা সুখে শান্তিতে স্বস্তিতে থাকুন, সবাইকে নিয়ে বাচ্চা পাড়ার আরও উন্নতি করতে পারুন, এই আমার একান্ত প্রার্থনা। থাকবেনও, কোনো অসুবিধা নেই। তিনি আসেন, থাকবেন। আর তাকে নিয়ে যারা চলে তাদের কোনোদিন কোনো অঘটন করতে পারে না, কোনো ক্ষতি হতে পারে না। বিশ্বাস রাখবেন, তারপর বিশ্বাস রাখুন, তিনি আসেন, সবসময় তিনি আমাদের রক্ষা করে চলেন। তবে আমরা তো চলতে চাই না, সেই তো তিনি যেভাবে বলেন সেভাবে চলেন। চলে দেখুন না, চলে দেখুন, সত্যি তাই। কারণ আগে তাই নিজেদের ভাবি আর ভাবি আমাদের ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা যে ভেবে এদিকে ওদিকে চলে যেতে যাচ্ছি, মানে আমার প্রবৃত্তি মাফিক আমি চলতে চাই, এদিকে সেদিকে ওদিকে চলতে, কিন্তু তিনি টেনে রাখেন, আবার নিয়ে আসেন। ধাক্কা টাক্কা খেয়ে আবার আসি, বুঝলেন? কিন্তু ধাক্কা টাক্কা খেয়েও যেন আমার হয় না, কারণ জন্মান্তরের কর্মফল কোথায় যাবে সেই, তাই নিয়াত তার অপার করুণা, তাই তিনি ছাড়তে চান না, আমাদের ধরে রেখেছেন। তিনি আমাদের ছলে বলে কৌশলে তিনি আমাদের মঙ্গল চান। ঠিক ঠিক দেখেছি হয়তো একটা কিছু ঘটে যাচ্ছে জীবনের চলার পথে, সংসার জীবনে চলতে চলতে একটা কিছু ঘটে গেছে। কেন ঘটলো কিছুদিন পরে ভালো বলে, বাবা ওটা ঘটেছিল বলেই আজকে আমি টিকে গেছি, নাহলে কোথায় চলে যেতে। তিনি আসেন, তিনি হচ্ছেন অন্তর্যামী, জানেন আমার কোথায় মঙ্গল, কোথায় অমঙ্গল। সুতরাং চলবেন, অন্তত তার সঙ্গে যোগযুক্ত থাকতে হলে ওই নাম সবসময় রাখবেন ভিতরে। কারণ নাম আর নামই তো অভেদ, যত নাম করবেন ততই আপনার সঙ্গে তিনি যোগযুক্ত থাকবেন। তার সঙ্গে যোগযুক্ত থাকতে হলে ওই নাম হচ্ছে একমাত্র আমাদের মানে আংটা আটকায় রাখে, বুঝলেন তো? একদম নাম আর নামই তো হবে, বুঝলেন তো? তাই ভাবি, অনেকে ভাবে যে তাকে তো দেখতে পাই, নেবে না। হ্যাঁ, সেটা ঠিকই, জীবন্ত সদ্গুরু লাভ জন্মান্তরে স্বীকৃতি না পেয়ে তাকে পায় না, এটা ঠিকই। তবুও তিনি তো এই নামের মধ্যে আছেন তো, নাম। কারণ ওই যে নাম আমরা বীজ নাম করি, ওই বীজ নাম হচ্ছে তিনি, বুঝলেন তো? সুতরাং যত নাম করবেন তিনি মানে তত বেশি প্রকট হবেন আপনার কাছে, তত বেশি কি করবেন কি করবেন না। ঠিক আছে, একটা সমস্যা পড়ে গেছেন, খুব করে নাম করো, করে একগুলো বেরিয়ে যাবে, তিনি দেব করে দেবেন, চলে আর সেদিকে সেই পথে দেখবেন। তাহলে আমার এই, আমি কেন বলছি বক করছি, কেন তো আমার ইচ্ছা হয় যে আমার জীবনের যে ঘাত প্রতিঘাত সংঘাতের মধ্যে তিনি ঠাকুর এনে আমাকে এখানে দাঁড় করিয়েছেন। তাই এখন বলি তিনি ছাড়া আমার আর জীবনে কিছু নেই। কারণ তিনি মানে তার ওই নাম, যদিও সাক্ষাতে তার সঙ্গ করেছি বা করেছি সেটা, কিন্তু এখন তো ভাবি তিনি নেই, কিন্তু ভাবি না, তিনি আসেন আমাদের মধ্যেই আসেন। কারণ ওই যখন নাম করি, অভ্যাস করি, দেখ চলতে ফিরতে। অনেকে বলে যে আমরা তো ভুলে যাই, ঠিক আছে, ভুলে গেলে আবার করেন, রাস্তায় চলা ফেরায় করতে তো কোনো অসুবিধা নেই। রাস্তায় হাঁটছেন, যাচ্ছেন, কথা বলছেন, করছেন, অভ্যাস করতে একদিনও হয় না, 2 দিন হয়। অভ্যাস করতে দেখবেন, তারপর যখন নাম করতে বলবেন, 2 এক সময় রাত্রিবেলায় শুয়ে অনেক কথা ভেসে আসে, নাম করবেন, করতে
হবে 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 না, কারণ ওই তো ভাববেন না, একদম না। কারণ তিনি দয়া করে তিনি আশ্রয় দিয়েছেন, তার অপার করুণায় তিনি আশ্রয় আমাকে দিয়েছেন, তিনি রক্ষা করবেন বলে। তা সুতরাং ঘাত প্রতিঘাত সংঘাত এটি হলো তিনি ছাড়বেন না, সুতরাং নাম ছাড়বেন না। চলতে ফিরতে যতই আসুক কষ্ট, যত রকমের আপদ বিপদ আসুক, খুব করে নাম করবেন, মনে মনে নাম করবেন, দেখবেন। ঠিক ঠিক ঠিক। অনেকে তো বিশ্বাস হারিয়ে ফেলে। বিশ্বাস কিছু না, বিশ্বাস মানে যতই করবেন ততই বিশ্বাস আসবে। তাই তো তিনি আছেন, তো তাই তো আমাকে চলতে ফিরতে খেতে বসতে সবসময়। আমাদের সংসার জীবনের লোকে এদিকে ওদিকে ধাক্কা খেয়ে থেকে, এই ধাক্কা খেতে খেতে পাটা ঢুকবেন না, ধাক্কা খেতে 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 খাই নিয়ে ফেলে দেওয়া ফিরবোধে নেই, মনে মনে ভাবি আসেন আসেন। অনেক সময় ঘাত প্রতিঘাত সংঘাতের মধ্যে দিয়ে মানে অনেকে সত্যি ঠাকুরকে নিয়ে চলে, ঠাকুর নেই, ঠাকুর দেখি আমার এটা হলো কেন? আরে ওটা হচ্ছে তিনি করেছেন, ভেবে তিনিই করাইছেন। কেন করাইছেন এখন না বুঝে বলবে দুদিন পর যে এইটা ছিল বলে এইটা হয়েছে, নাহলে আমাকে কোথায় নিয়ে যাবেন পারতাম না। তাই আমার সামনের থেকে এক এক করে আস্তে আস্তে, কারণ আমার নিজের লোক যারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, কারণ আমার তো ছোটো যারা বড়ো যারা দেখেছে ঠিকই, ছোটো যারা তো অনেকেই এখন নেই। এই কালকে না পরশুদিন আমার এক কলিগ একসঙ্গে ঠাকুরের কাজ টাজ করতাম, দুর্গাপুরে করতাম, ওনার চলে গেলেন তিনি। সুতরাং একসঙ্গে কাজ করেছি, একসঙ্গে বহুদিন ঠাকুরের কাজ টাজ করেছে, ঠাকুরের ইয়ে মনে পড়ে আমার মানে ছোটো ছোটো মানে খুব বেশি ছোটো না, ছোটো সেতে যখন চলে যায় এক করে তাহলে ভাবি এই তো চলে গেল। তাই কত কথা মনে পড়ে, বুঝলেন? সেই কোনারদা ওই 2-3 দিন আগে আর কি, 4-5 দিন হলে চলে গেছেন। ভুগেছেন বেশ কিছুদিন গেছেন। কে কে কার কথা বললেন? হ্যাঁ মানে কার কথা বলছেন? যে কোনা এসবি আমার ইয়ে দুর্গাপুরের ঋত্বিক পুরনো। আচ্ছা আচ্ছা। তিনি চলে গেছেন, আমরা একসঙ্গে কাজ করতাম, ঠাকুরের কাজ টাজ করেছি এবং আমার অফিসেও কাজ করতেন। আচ্ছা আচ্ছা। যাই হোক, খুব কষ্টের মধ্যে জীবন কাটাইছেন, তার চাকরি জীবনে ছেলে মেয়ে দিয়ে খুব ইয়ে করে আস্তে আস্তে স্ত্রী চলে গেছে আগে, নাতি নাতিরা সব এখন থাকো বিদেশে, সবাই বিদেশে। কয়েকদিন আগে তার এক নাতনি না নাতির বিয়ে দিয়েছে, সব নাতি নাতিরা আইছিল দাদুকে দেখার জন্য। হেঁটে দেখ সবাইকে দেখে টেকে গেলেন, বিয়েও দিলেন সেইতে। বন্দিষ্ণ পরিবার, ওদের বাঁকুড়ায় বাড়ি, ওরা থাকে। তা ওইখানে দুর্গাপুরে বাড়ি করেছেন সেইতে। তা এর আগে অনেকেই চলে গেছেন যারা একসঙ্গে কাজ করতাম করতাম, দুর্গাপুর মন্দিরে প্রথম থেকে খুব করছে, খেটে খেটে সেইতে মনে পড়ে। তারপরে আমার নিজের ব্যক্তিগত জীবন, ব্যক্তিগত আত্মীয় স্বজন তো সব প্রায় চলে গেছে আমার ছোটো যারা, মানে অ্যাকচুয়ালি সুতরাং ভাবি তো আমি একা আছি, তো একা তো না, বিশ্ব জগতের সমস্ত জগৎটা সৎসঙ্গের সৎসঙ্গীরা সব তো আমার সঙ্গে একসঙ্গে কথা বলি, একসঙ্গেই করি, মাঝে মাঝেই আপনার এই ইয়েতে তাদের সঙ্গে যোগাযোগ হয় করে, সেই খুব ভালো লাগে সেই ইয়েতে। সুতরাং আমি একা ভাবি না, তিনি আছেন সবসময় সেটাই। মাঝে মাঝে রাত্রিবেলা শরীর অসুস্থ লাগে, ঘুম আসতে যায় না, খেতে খুব করে নাম করি, নাম করতে করতে কখন ঘুমাই পড়ি ঠিক নেই। সেই জানি যেতে হবে, যেতে তো হবেই, কারণ কার লোক কতকাল থাকে, যেতে হবে। তবুও যাওয়ার আগে এই যে যারা আসে টাসে অনেক সময় আমাকে জানতে চায়, আপনি তো ঠাকুরের সঙ্গে করেন, ডাইরেক্ট ঠাকুরের সঙ্গে করার লোক খুব কম আছে, সবাই চলে গেছে। ঠাকুর তো চলে গেছেন প্রায় 55 বছর হয়ে গেল, 54-55 বছর হয়ে গেল ঠাকুরই অন্তর্ধান চলে গেছে। তা সেই সময় যারা জন্মিছে তার তো ঠাকুরই দেখিনি, অর্থাৎ তারপরে যারা জন্মেছে তাও খুব কম। তারা কারণ 60-70 বছর বয়স যারা, তারাও ঠাকুরকে দেখেছে কিনা স্বপ্ন দেখতে পারে, তো ছোটোকালে গিয়ে দেখেছে, এই পর্যন্ত
গল্প করার সুযোগ ওই কার আছে। এইটা এখন যেমন আমাদের ঠাকুর পরিবারের ঠাকুরকে দেখেছেন এবার তো কিছু আছে, কিন্তু তাদের খুব জ্ঞান তো তখন পাইনি তো সেই এতে, আর সবই তো চলে গেছে। এখন যারা আছেন তারা কেউ ঠাকুরকে সুতরাং তো হবে যুগ যুগ ধরে, কারণ আমি যেমন এখানে 5 পুরুষ দেখতে পাচ্ছি, তাই না? 5 পুরুষ, তা সুতরাং 5 পুরুষের আগে যারা তারা তো সব প্রায় সব চলে গেছে, তো কি আছে। যাই হোক, কিছু প্রশ্ন থাকলে বলেন দেখি। না বসো না, সেদিনকে আমরা লাস্টে বলেছিলাম যে দুর্গাপুর তো শূন্য ছিল, আজকে দুর্গাপুর একদম রমরমা, দুটো মন্দির বিশাল চলছে দুর্গাপুরে, জাঁকজমক করে ঠাকুরের কাজ চলছে, বিশাল ব্যাপার। কিন্তু দুর্গাপুর তো একদম বন জঙ্গলে ভর্তি ছিল, শিয়াল যেত, শিয়াল ডাকতো, কিছু ডাকাতের দাস, হ্যাঁ ঠ্যাঙ্গাড়ি। তারপরে আপনি এসে সেই এলেন দুর্গাপুরে, উদ্বোধন করলেন, ঠাকুরের কাজ করলেন, দিয়ে শুরু আপনার হাত দিয়ে, সেইটি আমরা শুনতে চাই আজকে। আচ্ছা, ব্যাপার হচ্ছে কি, দেখুন আমি যখন বার্মাদেশ ছিলাম, বছরে একবার করে, বেশিবার পড়তো, ছুটি থাকতো 2 মাস, কোনো কোনো বছর আসতাম, কোনো বছর আসতে পারতাম না। তা সে বছর এলাম, আর তখন রেঙ্গুনি একটা নতুন মন্দির তৈরি হচ্ছে, সেই মন্দিরের দায়িত্ব আমার পর ছিল অনেকটা, কারণ আমি তো যেখানে আমাদের মন্দির হচ্ছে তার উল্টো দিকে দোতলা একটা বাড়িতে, ভাড়া বাড়িতে আমাদের ঠাকুরের ইট হতো, সেখানে আমি থাকতাম, আমার সঙ্গে 2-1 জন থাকতো। সেই জন্য সুতরাং মন্দিরের বিশেষ কাজকর্ম সময় আমার ওই অফিস থেকে হতো, ওইখান থেকে করা হতো। মন্দিরের যে অনেক জমি ইট করে মন্দিরের বাড়িটা যখন তৈরি হচ্ছে, ঠিক সেই সময় আমি ছুটি হয়েছে আসলাম, আর কয়েকটা কাজের জন্য আমাকে দুর্গা ফিরে যেতে হবে রেঙ্গুনি, এরকম। তা আমি ওই 2 মাস ছুটিতে আসতাম, 2 মাসের মতো পাসপোর্ট টোট থাকতো আর কি, কুয়েটে চলে আসতাম। এই সময় বার্মাদেশে খুব ডামাডোল চলছে, বার্মাদেশ স্বাধীনতার পরে রাজনীতি যে এটা মোড় দিচ্ছে, কখন কোন সময় কী হয়, যারা আছে যে রাজনীতিতে যারা আছে তাদের হঠাৎ জন্য আর এক দল আসছে, এরকম হয়ে থাকে। যাই হোক, যেহেতু আমি স্কুলের টিচারই করতাম বলে আমার পর তেমনই হয়নি, তখন দেশের ফরেনারদের মোটামুটি ও দেশ থেকে না হয় ওখানে সিটিজেনশিপ নাও, নাহলে চলে যাও, এইটা আর কি। তা আমি যেহেতু স্কুল টিচারই করতাম বলে আমার পর কত আসেনি, ওদের টিচারের দরকার, ডাক্তারের দরকার, যাই হোক। তা আমি ছুটিতে 2 মাস ছুটি আছে, যাই ঠাকুর থেকে। এখন একটা প্রশ্ন যাচ্ছিল যে আমি ওখানে সিটিজেনশিপ নিয়ে থাকবো, থাকলে ঠাকুরের কাজ টাজ খুব ভালো হয়, কারণ আর তো লোক নেই, আর যদি থাকি তাহলে আমার বাড়ির সঙ্গে সম্পর্কটা কমে যাবে, ওই দেশের বাংলাদেশের লোকে থাকতে হবে, এরকম ফল সব ডায়লামা, কী করবো। যে তবু আসলাম, তখন আমাদের আসামে পয়লা বৈশাখ উৎসব হচ্ছে, আচ্ছা, খুব জোর উৎসব হচ্ছে, উৎসবে এসে জয়েন করলাম, ঘুরলাম টুরলাম, কয়েকদিন কেটে টেটে গেল। তখন 5 দিন উৎসব হতো, উৎসবে হয়ে ওঠে গরমের ইয়ে, এইভাবে ঠাকুর কাছে জিজ্ঞাসা করি কী করবো, আমি ওখানে দেশের থেকে যাবো, তাহলে ঠাকুরের কাজ করতে সুবিধা হয়, ঠাকুরের তো কোনো লোক নেই, আর তাহলে এই দেশের সঙ্গে আবার সম্পর্ক কমে যাবে, না চলে আসবো, কী করবো। উৎসব কেটে গেছে, লোকজন সব প্রায় চলে গেছে, এখন ফাঁকা, কিন্তু ঠাকুর একটু অসুস্থ, ঠাকুর ঘরে বড়ালবঙ্গে থাকে, তার সঙ্গে দেখা করতে কেউ দিচ্ছে না, তার ঠাকুর অসুস্থ। কিন্তু আমাদের ছুটি হয়ে যাবে, আমাকে ঠাকুরের জিজ্ঞাসা করতে হবে, 2 দিন 3 দিন চেষ্টা করেছি, চেষ্টা করেও এরা ঠাকুরের কাছে ঢুকতে পারলাম, কী করবো, তো চলে যাবো। গেটের সামনে যে দাদা আছে তাই বলে, শোনেন আপনি বড়দাকে যে বলেন কি, আর বড়দাকে বড়দা যা বলেন তাই, ও ঠাকুর যা বলেন বড়দা তাই বলবেন, যান যান। বড়দা তখন তো 4 না, বড়দাকে বলে বলবে ঠাকুর কথা বলতে বলবে, এরকম একটা ভাব, করে যাবো না, চলে যাবো। গেটের কাছে বলবো, যাই না দেখি বড়দা বলছি কী বলে,
গেলাম, দেখি বড়দা বসে আছে বাড়িতে, আর 2-3 জন লোক তাদের সঙ্গে কথা বলছে। আমি গিয়ে প্রণাম করে বসলাম। আমি বললাম আমি রেঙ্গুনে থাকি, এখানে থাকি, এই অবস্থা, তা আমি এখন কী করবো? ওখানে সিগনিয়ে থাকবো না এখানে থাকবো? এখানে বলল, তুই এই দেশের লোক, এই দেশে থাকবি, বিদেশে থাকার কী দরকার তোর? এবার দেখে তো এই দেশে আমি কী করবো? এই দেশে তো আমি কাউ চিনি না, শুনি না। একটা সিস্টেমটা কর, একটা কিছু হয়ে যাবে। কোথায় সিস্টেমটা করবো? আমি সত্যি আমি জানি না, শুনি না, কোথায় কে আমাকে আরে এই কাগজে কিন্তু দেখছিলাম যে দুর্গাপুরে কি একটা স্টেট ফ্যাক্টরি না কি হবে, একজনকে বলতে হবে, হ্যাঁ আমি কাগজে দেখছিলাম স্টেট ফ্যাক্টরি হবে, আর কিছু বললেন না, ইন্ডিয়ান স্টিল ফ্যাক্টরি হবে। আমার কথা ভালো লাগে, জিজ্ঞেস করে চেষ্টা করি। তখন প্রায় 12টার মতো বাদে, এখন ওই ভিতরে তখন রাস্তাটা ই ছিল না, পিছন দিকে রাস্তা দিয়ে ওই গ্যারেজের পাশ দিয়ে, যেখানে এখন গ্যারেজটা যেত, তখন ওখান থেকে জঙ্গল ছিল, জঙ্গল ছিল অনেক আগে তো, এটা 57, 56, 57 যাচ্ছে যেতে যেতে ঠাকুর বাংলার কাছে গেছে, ঠাকুর বাড়ি ফাঁকা, কেউ নেই, গেটের সামনেও কেউ নেই। ঠাকুর খেয়ে ওই নদী তামাকের বাইরে দেখা যাচ্ছে, এদিকে তাকায় যে কেউ নেই, ঢুকে পড়াম, ঘট করে ঢুকে ঠাকুর খেতে পড়াম। মানে আমার কল্যাণ আমাকে ধাক্কা দিয়ে বেরিয়ে নিয়ে যাবে তাড়াতাড়ি, আমার নিঃশ্বাসে বলে গেলাম, ঠাকুর এই অবস্থা, এই অবস্থা, আমি এখন কী করবো? তাহলে আপনি বলুন, আমি এখন কী করবো? তাহলে এই দেশে এই করবো না করে, মানে মুখস্থ মতো বলে গেলাম। তাড়াতাড়ি বলতে হবে, নাহলে তো আবার ধরে নিয়ে যাবো, বিনা পারমিশন ঢুকেছি। ঠাকুর তো আমার খাচ্ছে, ওটা সরাই দিয়ে একটা বিস্ময়ের মতন তাকে আমি এরকম করে, তুই বড় খোকা কিছু করিস নি? তোর বড় খোকা কিছু কয়নি? আমি চাপে গেলাম। এইমাত্র বড়দার বাড়ির থেকে আসলাম, বড়দারে উনি জানলেন কি করে, একদম অদ্ভুত ধরুন। আমি কেঁপে উঠলাম, কিছু আমি চমকে যাওয়াতে দেখে একটু ওজা কয় তাই কথা, আমি প্রণাম করে এই যে পিছনে কেউ নেই, আবার রাস্তায় ঘুরে আমি বললাম, বড়দা কী করে জানলেন? তখন বুঝলাম বড়দাকে যে চোখে দেখতাম সেই চোখে না, যে বড় ঠাকুর সঙ্গে ইন টিউন, বুঝে নিলাম ইন টিউন। তাকাচ্ছি ফাঁকা, ঠাকুর বাড়ি দুপুরবার তো গরম হয়ে গেছে, আসলে গেটের কাছে আসলাম, গেটের কাছে এসে আনন্দবাজারে খেয়ে নিলাম, খেয়ে খেয়ে বাইরে এসে স্টেশনে গেছি। স্টেশনে গিয়ে দেখি কি, আমি টিকিট করছি, টিকিট কেন ওখানে দুর্গাপুর হাই স্কুলের, মানে স্কুলের, দুর্গাপুর স্কুলের, তখন দুর্গাপুরের ইয়ে স্কুল, তো হয় না, একটা হাই স্কুল ছিল, সেই স্কুলের হেডমাস্টার চারুচন্দ্র ঘোষ, উনি ওই স্কুলের না, উনি একজন ঋত্বিক ছিলেন, কিছু করতে না ঋত্বিক, আমার দাদার খুব ই ছিল, দাদার সঙ্গে খুব পরিচয়, আর সেই শুনেছে আমার সঙ্গে পরিচয়। কী কাজ বা করা চলো? বলে এই যাচ্ছে এখন, বললাম বাড়ি দিয়ে। তুমি নতুন ব্যারেজ এসে দেখেছো? না। চ ব্যারেজ দেখে যাও, আজকে থাকো আমার ঘরে, কালকে দেখে তুমি যাবে। ঠিক আছে, তোমার আসলাম, ওনার ঘরে থাকলাম, রাত্রিবেলা থেকে ভোরবেলায় রাত্রিবেলায় উঠে আস্তে আস্তে ওই হাঁটতে 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 ওই এখানে ব্যারেজ তখন অত ডেভেলপ হয়নি, ওই রাস্তায় রাস্তায় ঘুরতে ঘুরতে ব্যারেজ দেখলাম, দেখে টেকে আবার ফিরে আসছি। আস্তে আস্তে দেখি একটা বাংলোর সামনে একটা মালিতে কাজ করছে, ফুল বাগান টাগান করছে, আর তার পাশে দাঁড়ায় একজন ওই পাইপে খাচ্ছে, চুট খাচ্ছে, খেয়ে খেয়ে ফেলছে, আর বলছে এই এখানে এটা দে, এখানে এটা দে, এখানে সার দে, এখানে চারা লাগা, বাইরে সে ভিতরে। আমি তাকায়, তার দিকে তাই বুঝলাম, আচ্ছা এখানে একটা কি স্টিল ফ্যাক্টরি না কি হবে কোথায়? বলছে যে
আমার তাকালে তাকাচ্ছে স্টিল ফ্যাক্টরি তো এখানে হবে না, এখান থেকে দূর আছে, ওই ডিটি রোডের ওইখানে। তো কোথায়? তা এখান থেকে 10-12 মাইল দূরে। আপনি করতে গেছেন? আর আমি তো এখানে থাকি না। কোথায়? আমি বললাম 12 মাসে থাকি এখানে। মানে ওই স্কুলের হেডমাস্টার তার বাড়িতে এসে উঠে ব্যারেজ দেখে যাচ্ছে, আমাদের তাকায় টাকায় বলছেন। আমি বলছি এটা কি ব্রিটিশ কোলাবোরেশনে? তখন দাঁড়িয়ে একটা জার্মান কোলাবোরেশন হবে, একটা রাশিয়া করে, 3টে স্টিল ফ্যাক্টরি ইন্ডিয়া গভর্নমেন্ট করছে, একটা রুট গেলে একটা বিলাইছে, এটা ব্রিটিশের। বাইরে দাঁড়িয়ে গেলে কাম ইনসাইড, ওয়াই নট কাম ইনসাইড বলছে, ভিতরে গেটে গেলে গেটের ঘেরে একটা রনের করে একটা বেতের চেয়ার ছিল, 2টো বেতের চেয়ার, একটা টেবিলের মধ্যে বসার সঙ্গে দেখি একজন আর্দালি, সে একটা পটে করে চা নিয়ে আসছে, 2টো সে প্লেটে ওই সাজায় ডিম নিয়ে আসছে, ডিমের মামলেট। তারপরে আমার বলছে ইউ টেক ইট, আমার খাও তুমি। তাকে দেখে ডিম, ডিম খাই না। খান না? খান না? না খেতাম একসময়, এখন আর খাই না। খেতেন, খান না কেন? তখন বললাম আমি একদম সেখানে কী করেন টরেন কেন জানি না তো, লোকটা কেমন আমার ইয়ে। আচ্ছা যে কিছুক্ষণ পরে ওই আমি করি, আমি চলে যাবো, এই উঠতে যাই। হয় সিট ডাউন, হয় নট সিট ডাউন। এম বলছে তা তুমি তো এখানে কাজ করতে পারো, এখানে আমাকে কে কাজ দেবে? কে আর কি আর কাজ করে? আমাকে কেউ চেনে না, শোনে না, কে? আমি জানি না দেশে কি। কিছুক্ষণ পরে দেখি একটা বড় বিরাট দামি গাড়ি ওর রঙে ঢুকিছে, নেমে দিকে সেই স্যুট টুট করা ড্রাইভার নেমে একটা সেলুট করছে তাকে। মানে কেরি লোকটা করতে। কিছুক্ষণ পরে বলছে লেট আস কাম উইথ মি, আমার সঙ্গে আসো দেখি। আমার সঙ্গে তার গাড়িতে নিয়ে গেল। কাছেই তখন টেম্পোরারি অফিস করেছে দুর্গা স্কিমের ওই একটা বাড়িতে, আর পাশে কতগুলো নিশানা আছে, তার মধ্যে সব কারারে কাজ করে, অল্প লোকজন, নতুন অফিস খুলছে সেই। তখন ডাকলো তার পিএকে, মণিবাবু একে একটা দরখাস্ত করে দেন তো। দিয়েছে। মণিবাবু বলছে জিএম আপনার কী হয়? জিএম শব্দ জানি না, জেনারেল ম্যানেজার। সেন সাহেব কিছু হয় না, ও বাচ্চা বোধ আমি লুকিয়ে যাচ্ছি, আর কিছু বলে তো না। উনি এসে আইসিএস অফিসার বিধান রায় তাকে পাঠাইছে এখানে জেনারেল ম্যানেজার করে, এই যে কারখানা হবে তার ম্যানেজার। বলছি দেখুন আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নিয়ে 3টে পোস্ট হয়েছে, স্যাংশন হয়েছে, 3টে লোয়ার ডিভিশন ক্লার্ক, আপনাকে এটা অফার করা হচ্ছে, আপনি ইচ্ছে করে এখানে কাজে জয়েন করতে পারেন, 8 দিন সময় থাকলো। আপনি আমাকে গিয়ে বলছে যে ওই যে গোল গোল নিশান আছে এর ভিতর, ওখানে অফিস, ওর ভিতরে ভোলানাথবাবুকে দিয়ে আসেন। আমি তার সামনে দিয়ে দেখি দরজা বন্ধ, আমি তো বোর্ডাউন বুঝি জানি না, বন্ধু তো অফিসের লোকে কাজ করে। তারপরে কিছুক্ষণ পরে দুটো টাকায় ওরা দিয়ে না লোকে তো কাজ করছে, গিয়ে ভোলানাথবাবু কি আছে সেটা বলে যে দেন আপনার একটা আছে, 15 দিন সময় আছে, এসে জয়েন করতে হবে। কত সময়? 15 দিন টাইম আছে, আমি 3 তারিখে আসতে পারি। গেলাম বাড়ি, গিয়ে বলছে কি আমাদের মাস্টারমশাই হেডমাস্টার, আরে এই কালীপদ তোমাকে সে দিয়ে সেন সাহেব সে দিয়ে তোমাকে একটা চাকরি দিয়ে তুমি চাকরি করবো না? না না তোমার 60 টাকা মাইনে। কত? 60 তখনকার দিনে 60 টাকা, আর অ্যালাউন্স নিয়ে আর 120 টাকার মতন, আর কনস্ট্রাকশন 25% সব মিলাটি 140-45 টাকার মতো। আর সেখানে আমি তো প্রায় কত টাকা মাইনে পাস করি, খুব আরামে থাকি। কত টাকা মাইনে সেখানে? তো তখন 500-600 টাকা তো ইন্ডিয়ান, 600 টাকা। হ্যাঁ ও বাবা, সে থাকি বাইয়েতে রাজার হায় থাকি টাকে, সে এই টাকা এখানে কী হবে, আমি থাকবো কোথাও। না না, তো গেলাম বাড়িতে, বাড়িতে বলিস কি রে না, উনি বললেন তা তুমি ঠাকুর কাছে যে জিজ্ঞাসা করবে।
তাই তো কর্ম কি করবো না, 2 মাস ছুটি আছে আমার, তা আবার গেলাম ঠাকুর রেখে গেছে। ঠাকুর ওই ছোটোটা ধরে বড়টা যেতে হয়, আর অল্প বেতন, ওই অল্প বেতনে ছোটটা ধরে বড়টা যায়। ঠাকুরের ইচ্ছা আমি থাকি। হ্যাঁ, সব তিনি যোগাযোগ করছেন। বাড়িতে গেলাম, না না আর কোথাও যাওয়া লাগবে না, এখানে কর, এখানে তোমার কোথায় যাবে বিদেশে, এই ঠাকুর যেখানে কাজ জোগাড় করে দিচ্ছে, থাকা তো দেখা হয়েছে, তারপর দেখা যাবে কী হয় সেইটাই। তারপরে অনিচ্ছা সত্ত্বে আমি ওইখানে জল করলাম, থাকা টাকাটা আলাদা ব্যবস্থা হলো, একটা ঘর আরও ব্যবস্থা হলো, নিজে রান্না টান্না করে খাই। তাই কিন্তু কি গরম তখন, প্রচণ্ড গরম, আমাদের অফিসে যাই, অল্প লোকজন, খাওয়া দাওয়া, ধর এখানে থাকবো না, এই গরমের মধ্যে কে কাজ করে, এটাই আর থাকা টাকা টাকা মানে কিসের মতন, তো মরুভূমি তো ওটা করতে গায়ে। গেলাম, যা থাকবো না, ছুটি তো প্রায় করে আসছে। পরের দিন গিয়ে বেতন নেবো, নিয়ে রিজাইন দিয়ে চলে যাবো, হাতে লিখে দিয়ে গেছি রেজিগনেশন লেটার। যে দিন আর বেতন হয়নি, পরের দিন বেতন হবে। আবার গেল পরের দিন গিয়ে সকালবেলায় অফিসে কাগজ আসছে, ইংরেজি হবে 12 মিলিটারি কোপ, ফরেনার্সদের তারা আয় দিচ্ছে, কেউ ফরেনার বিদেশি কেউ থাকতে পারে, তারা আয় দিচ্ছে, নতুন বারবার গভর্নমেন্ট মিলিটারি শাসন হয়ে গেছে। আমি তো গেলেতেই আমাকে তারা আয় দিত, কি কোথায় ছেড়ে দিত, আমার ঠাকুর দয়া করে আমাকে আটকায় রেখেছে, সেইটাই আমার ঠাকুরের কি দয়া। তাই ভাবলাম সেদিন চলে যাবো, ঠিক করেছি, আমার হাতে রেজিগনেশন লেটারটা সব দিয়ে চলে সাবমিট করে চলে যাবো। তারপরে ঠিকই গেল, আস্তে আস্তে যাই হোক। আমরা যেহেতু প্রথম পুরনো ছিলাম, তখন আমাদের সামনে আর কেউ নেই, পুরনো যারা বেঙ্গল গভর্নমেন্ট, ইন্ডিয়া গভর্নমেন্টের যারা পুরনো লোক, তারা এসে কিছুটা ইন্ডিয়ান সার্ভিস আইসে, তারা সব চলে যাচ্ছে, সব জায়গায় ফাঁকা হয়ে যাচ্ছে। আমরা অটোমেটিক্যালি সেসব পোস্টে আমরা পেয়ে যাচ্ছি। করতে 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 আমরা মানে যেহেতু আমাদের সামনে আছে তেমন কিছু কেউ নেই, আমাদের যা অভিজ্ঞতা নিয়ে আস্তে আস্তে হতে হতে শেষ পর্যন্ত ওই দুর্গা বিশ্ববিদ্যালয়ে তো অনেক উপরে পোস্টে চলে গেলাম। সেই ইয়েতে দেখেন সামনে কিছু নেই। কিছুদিন পরে আমাদের অফিস ওখান থেকে চলে আসে, জিডি রোডের কাছে আসলো, তা আমাদের চলে আসতে হবে। তখন দুর্গাপুরে এইসব জায়গায় একর হচ্ছে জমি, টাউনশিপে একর করে টোরে ওইখানে আমাদের নিশানাট করে, ওই নিশানাটে করে করে কোয়ার্টার দিল। একটা কোয়ার্টার আমি থাকি, আর আমাদের সঙ্গে কলিগ যারা আছে ওই অঞ্চলে সব কোয়ার্টারটা থাকে, আমরা ওখানে থাকি, করি করতে করতে একা একা থাকি। ঠিক আছে, কিছুদিন পরে দেখি কি আমার অফিসে ওই আমাদের একজন কন্ট্রাক্টারি, সাব কন্ট্রাক্টারি কাজ করে, ছিল সেতে তিনি আসছেন, এসে আমার সব পরিচয় করে, আপনি এখানে আসছেন সৎসঙ্গী, খালি বাড়িতে বলছে আছে ওরা থাকে না, আচ্ছা ঠিক আছে, তাহলে আমার বিষয়টা আমার সঙ্গে থাকবেন। সেইটা আমি আর সেই ইয়েটা দুজনে মিলে ঠাকুরের ইতি করি। এই সময় দেখি ওই ইট সাপ্লাই দিত, ইটের কারখানায় ইটের সাপ্লাই দিত আমাদের গুরু ভাই বঙ্কিম মণ্ডল দাস, ওরা দুজনে মিলে ইট কারখানা ইত্যাদি করছিল, তারা সাপ্লাই দিত। হঠাৎ করতে করতে তার সঙ্গে পরিচয় হয়ে গেল সৎসঙ্গী। ব্যালাসিটি তখন অত ইয়ে নেই, দু একটা ঘরটা রয়েছে ওই ব্যালাসি গ্রামে, ওসব জায়গায় ওর একটা ঘরে বসে থাকে, সেইখানে একটা ছোট্ট একটা অফিস হয়েছে, তার সঙ্গে পরিচয় হতে হয়েছে। একটা নিয়ে গেল ঘরে গিয়ে, আমরা তো এইখানে একটা সপ্তাহে সপ্তাহে আমরা যে অধিবেশন করি, সৎসঙ্গী তো কেউ নেই, ঠিক আছে হ্যাঁ করেন করেন, আমরা তো থাকি না, এই অফিসের মধ্যে করবেন। প্রত্যেক শনিবারে আমি আর আমাদের ওই ইয়ে দুইজনে, আর ওই ওদের ক্লার্ক ছিল একটা বিহারি সাধু ছিল, তাকে দীক্ষা দিলাম, দিয়ে আমরা তিনজনে মিলে আমরা প্রত্যেক শনিবার করে ওই ঠাকুরের প্রতিভা করতাম। কিছুদিন পরে একজন দুজন করে খোঁজ পাওয়া গেল সৎসঙ্গী, তারা আসে, এসে দোকানের জন্য। তারপরে যখন ইয়ে হলো, ওরা আবার ওই থেকে করে ওই বড় অফিসে করার জন্য ওই পারে চলে আসলো, একটা গলির মধ্যে বড় বাড়ি ভাড়া দিল। বাড়ির একটা সাইডে একটা ঘর আমার দিল সৎসঙ্গের। সেদিন রবিবার, শনিবারের পরিবর্তে এখন রবিবারে করতে পারবো।
ওইখানে আস্তে 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 কিছু কিছু লোক আসতে লাগলো, কিছু কিছু লোক আসে, আমার সঙ্গে পরিচয় হয়, সব আসে। এইবার যেহেতু আমি দুর্গা স্টেট বোর্ডে প্রথমে ছিলাম এবং ভালো পোস্টে ছিলাম, লোক টোক এই রিক্রুট করাটা আমাদের অফিসই হতো অ্যাডমিনিস্ট্রেশনে, সেতে আর সৎসঙ্গীর ঋত্বিক এমনি চিঠি নিয়ে ছেলে পেলে সব আসতে, আর গাছাতে ঢুকতাম, বুঝলেন, প্রচুর ঢুকিছে, ঢুকে যাও এই করে করে আস্তে আস্তে ওখানে হলো। এই সময় একদিন আশ্রমে গেলেন আমাদের সেই উনি গিয়ে সর্দা বললেন যে একবার আমি দুর্গাপুরে যাবো, দুর্গাপুরে এরকম কারখানা টানা হচ্ছে, দিয়ে খুব ভালো আসাচ্ছে। উনি আসলেন, এসেছে আমার কোয়ার্টারে, তখন আমি আর উনি থাকেন একসঙ্গে কোয়ার্টারে থাকলেন, বেশ কয়েকদিন ঘোরা টোরা করলাম ওনাকে নিয়ে। আস্তে 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 খোঁজ পাওয়া গেল কোথায় সৎসঙ্গে, কোথায় এই না এ জোন, বি জোন, হেভি এবি, আস্তে আস্তে করে। তারপরে উনি কয়েকবার এসছেন ঠাকুরের দেহ রক্ষার আগ পর্যন্ত, অনেকবার এসছেন আমার কোয়ার্টার, উঠতেন, থাকতেন সেটা। এইবার আস্তে আস্তে কিছুদিন পরে ওনাদের ইটভাটা উঠে গেল, ইটভাটা তুলে দিল, তুলে দিয়ে ওরা চলে গেল ওই পুরনো দুর্গাপুরে, ওইখানে পাথরভাঙ্গাটা এই কারখানা। তা এখন কী হবে, ওই ঘরটা ছেড়ে দিল। তখন গেল ঠিক আছে, তাহলে আমার ওই কোয়ার্টারে প্রত্যেক রবিবারে এই সৎসঙ্গের ব্যবস্থা করলাম আমার কোয়ার্টার, সেই রানা প্রতাপ রোডে, সেই 12-4 রানা প্রতাপ রোডে, এখন সবাই বলে ওই কোয়ার্টারে দীর্ঘ 26 বছর ওই কোয়ার্টার প্রত্যেক রবিবার সৎসঙ্গ হতো। আর ওইখান থেকে কেন্দ্র করে করে আস্তে আস্তে সৎসঙ্গীরা ইউনিট হলো, তাদের দিয়ে করতে 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 তখন খুব জোর তখন চলছে। এই সময় বেশ ভালো এ জোন, বি জোন, হেভি এবি বিভিন্ন জায়গায় কারখানা হচ্ছে, এবার জায়গায় সৎসঙ্গে অধিবেশন কেন্দ্র করি, আর আমি হচ্ছে মেয়ে নিয়ে। এই জন্যই তখন কাজ তো খুব এই সময়। আর 2 জন দেখে তাদের ঋত্বিকের পর্দা হলো সেইটা। এই সময় ঠাকুরের দেহ রক্ষার কিছু আগে সৎসঙ্গের মধ্যে একটা ডামাডোল বাজলো, যার জন্য একটা বাইফার্কেশন, একটা বিভেদ সৃষ্টি আরম্ভ হয়ে গেল। সেই বিভেদটা কী হলো, সে যারা পুরনো সৎসঙ্গী তারাই মানে আমার মাধ্যমে দীক্ষিত, আর ওই সময় ওদের সেই যারা গিন্নি মানে যা পরবর্তীকালে গিন্নি গেল, আমার কোয়ার্টারে এসে উঠতেন, আর তাদের নিয়ে আলাদা শ্রদ্ধা দলে নিয়ে নিল ওরা এসে। আমি কিছু বলতে পারতাম না, মহা মুশকিল পড়ে গেলাম সেতে। আস্তে আস্তে আমি একা। এই সময় ঠাকুরের করুণায় আমি এমএ পরীক্ষা দেওয়ার জন্য প্রাইভেট ছিলাম, চেষ্টা ছিলাম। 2 মাসের মতন আমি একটু ঠাকুরের কাজ করতে পারিনি। আর এই ফাঁকে সবাইকে ওরা নিয়ে গিয়ে গেল, আমি তখন একা, বুঝলেন। আমি যখন ফিরে পরীক্ষা থেকে দিয়ে আসলাম, এখানে ঠাকুর দেহ রক্ষা করছেন ওরা সঙ্গে সঙ্গে। আর শ্রদ্ধা তখন ওদের দলে মোটামুটি ওই গিয়ে বোধহয় চলে, কিছুদিন পরে শ্রদ্ধা বুঝতে পেরে আবার চলে আসলেন যে ওদের জন্য। এইবার ওরা গিন্নিপন্থী একদল, তারা বিরোধিতা করতে, আমি একা তখন, আর সব, আর এরা আমার মাধ্যমে সব দীক্ষিত, আর ওদের দিয়ে কাজ করে। পরম পিতার অপার করুণা দেখি সবসময় সৎসঙ্গে যাই, এখানে যাই, আর সবসময় দ্বন্দ্ব ওরাও লেগে থাকে। আমাদের লোকগুলো যার নতুন দীক্ষা দিই তাদের ভাগায় নিয়ে যেতে, মহা মুশকিল পড়ে গেলাম, কী করি। একদিন এই সময় বর্দা বললাম, শোন, এক কাজ কর, ঝগড়া দ্বন্দ্ব করিস না, আর ওদের সঙ্গে পেরোটবি না, তুই তো সন্তোষিত ছেলে, এক কাজ কর, একটা জমি দেখ, চেষ্টা কর ঠাকুরের জন্য, আর একটা জমি কিনে সেখানে মন্দির করার চেষ্টা কর, বুঝলি। আর তাতে আস্তে আস্তে লোকগুলোকে ইনভলভ কর, তার সেই কাজে লাগাই দেয়, দেখবি আস্তে আস্তে ওরা থেমে যাবে, তোর কাজে শুরু। এই ঘরে এসে কয়েকজন মুসলিম দিয়ে তাদের দিয়ে বললাম, চলো পর্দার এই পরামর্শ, ঠিক আছে। এই মন্দিরের পরিকল্পনা নিয়ে আমরা এই বাড়ি যাই, ও বাড়ি যাই, সে বাড়ি যাই, ও বাড়ি যাই,
করতে 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 যারা অনেকে চলে গেছিল আস্তে আস্তে, ওদের সঙ্গে খাপ খায় না, ওরা পরস্পর করে না, আমরা তো করি না। আমরা ঠাকুরের কথা বলি, আর ঠাকুরের মন্দির করতে হবে কি, ওরা কোথায় জমি। এইবার আস্তে 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 এইবার বেছে বেছে একজন দুজন করে থেকে পর্দা গীতার মতো পান্তা হলো। বেশ আস্তে 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 প্রায় এটা ঠাকুরের গ্রেপ্তার করছে এতদিন ধরে। তারপরে বেশ জমট হলো, কিছু টাকা হলো। তখন এখন জমি কেনার, আমাদের যেখানে জমি কিনতে ওরা বাধা দেয়, ওরা মিশে গোপনে গোপনে এই যে জমিটা এখন ঠাকুরের মন্দির হয়েছে, ওই জমিটা ছিল একজনের ইয়ে আর কি। তা স্থানীয় লোকে ওরা দেখে দেখে না বুঝে তো ব্যানার ল্যান্ড পড়ে আছে, কিছু হয় টাকা ওই জায়গায় খেতে। তা তখন ওই জমিটা আমরা জমিটা কেনার সময় একবার ঠিক হচ্ছে, কত 1 বিঘে জমি কিনবো। আমাদের এই 4 বছর 5 বছর ধরে টাকা জমাতে জমাতে 1 বিঘে জমির মতো টাকা আমাদের জমাইছে, মানে কি আর কাঠা 1000 টাকা করে। তো 20 কাঠা জমিতে 20,000 টাকা, আর জমি রেস্টি ভেস্টি করতে এতে তা আমাদের প্রায় 25,000 টাকার মতো জমা হয়ে গেছে। 25,000 টাকা জমা হয়ে গেছে। আর তখন 25,000 টাকার মতো বিশাল বিশাল। তা ওই 1 টাকা 2 টাকা 1 টাকা 2 টাকা চাঁদা চলতে হচ্ছে 4 বছর ধরে, দীর্ঘ 4 বছর ধরে আমরা করছি, করে 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 বড়দাকে বললাম যাওটা এখানে 1 বিঘে জমি আমরা নিশ্চয়ই কিনে নিই। ওখানে কত জমি আছে, 2 বিঘে 3 কাঠা। আর জমিটার ভিতর দিয়ে একটা প্রপোজ বড় রাস্তা হওয়ার একটা কল্পনা আছে। তাতে রাস্তার ওপারে আছে আর রাস্তার এপারে সব মিলে 2 বিঘে 3 কাঠা, মাঝখান দিয়ে রাস্তা চলে যাবে। তো ওই রাস্তা পারপাসে আরও প্রায় 10 কাঠা জমি, ওই রাস্তার যে ইয়েরা। তারপরে বর্ধা বলে সব জমিটা নিয়ে নে, হ্যাঁ যেটা আছে সবটা নিয়ে নে বাবা। 4 বছর ধরে যে টাকা জমা করলাম এখানে নিতে তেল একবার 40,000 45,000 টাকা লেগে যাবে, প্লাস 1,000 টাকা করে কাঠা, মানে অনেক। 2,000 টাকার কাঠা চাইছো, সেটাকে বলতে বলতে কায়দা করতে করতে লোক ধরে ধরে, কারণ ধরারও সুবিধা ছিল, যার জমি তার ভাই হচ্ছে উকিল, সে উকিলকে অনেক ঘটনা, সে উকিল আবার আমাদের পাশে আসে যায়, তার সাথে করে করে বুঝোয় টুজোয় যে ঠাকুরের টাকা এলে ঠাকুরের জমি। যাই হোক রাজি হয়ে সে নিল, বলা যায় 2 বিঘে 3 কাঠা, 40,000 টাকা দেবো। 3 কাঠা টাকা নেই, 40,000 টাকা রেডি হলো, নেবে। মাঝখানে রাস্তাটা ঠিক আছে, যখন হবে হবে দেখা যাবে, মাঝখানে রাস্তা করে আর 10 কাঠা, হ্যাঁ প্রায় দেখা যায় 3 বিঘে জমি তো হয়ে যাচ্ছে আমাদের। তারপরে আমরা ওটা রেজিস্ট্রি করা হলো, করে টোরে এটা দেখা গেল যে ওই প্রপোজ রাস্তাটা আর হলো না, তো ওই জমিটাও আমরা পেয়ে গেলাম। তো ওই জায়গাটা একটা গর্তের মতো ছিল। পরবর্তীকালে আমাদের একটা গুরু ভাই কন্ট্রাক্টর, তাকে দিয়ে ওই জায়গাটা ভর্তি করালাম। এটা অনেকই গাড়ি। তারপরে একটা বাড়ি একটা তা আমাদের ডিপার্টমেন্টের কতগুলো কলোনি ছিল, সেগুলো ভাঙে টেকে ফেলছে। তারপরে একদিন বললাম যে অনেক কী আছে, তা বলছে মিস্টার রাহাবাবু, এই আমার কিছু দরকার, তাই কী আছে, মানে ওই পুরোনো বাড়ি টাড়িতে ভাঙছে তো কলোনি, সেই ইয়ে আছে, টিন আছে, ইয়ে আছে, স্ট্রাকচার আছে, লোহার সব। ঠিক আছে, আমাদের ডিপার্টমেন্টের পাবে তো, ডিপার্টমেন্টের আমাদের ওইগুলো আমার লাগবে, এগুলো দিয়ে দেন। তাহলে কী কী লেগে চলেন, আমি এই লাগবে। ওরা ভেঙে চুড়ে আমার ওই জমিতে পাঠায় দিল, ওদের লোক দিয়ে, মানে আমাদের ডিপার্টমেন্টের লোক। আমার তো ভালো লাগছে না, কারণ আমি অফিসের বড়, সে এসে করে টরে দিল, ভর্সি করে পাকা টাকা গেছে টেতে দিয়ে একটা ঘর, সে ঘরটা এখনও আছে, ওই ঘরটা তৈরি করে দিল, 1 পয়সাও লাগলো না। সব ডিএসপির বাঙালি বাড়িটাই সব নিয়ে দিয়ে সব রং টং করে ওইখানে ঠাকুরের আসন বসায়, প্রতি রবিবারে ওখানে সৎসঙ্গ করতে আরম্ভ করলাম। আস্তে আস্তে লোক আসতে লেগে, আর এদিকে এবিবি কলোনির সব জায়গায় তৈরি করতে 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 যেতে আমাদের ওই জায়গাটা ঘিরে ফেলা হলো, সব টাকা দিয়ে করা হলো, আস্তে আস্তে তার দয়া হলো। এই সময়
বর্দায় মানে দুর্গাপুরে একটা যে উৎসব দেওঘরে হয় পয়লা বৈশাখের উৎসব, এবার দুর্গাপুরি কতরা তোরা দুর্গাপুরে কর। আচ্ছা দুর্গাপুরে অত উৎসব কী করে কর? বর্দাও আমাকে এই করে। এই সময় অশোকদা তখন বহুদিন ধরে পারিবারিক ব্যাপারে উনি আসামে থাকতেন, ছেলে পেলে বউটা নিয়ে উনি এসে আমাদের ওই কাজে যোগ দিলেন। সেই 15 দিন ধরে আমাদের ওখানে উৎসবের গান্ধী মোড়লে বিরাট উৎসব, অল ইন্ডিয়া উৎসবের সেই প্রান্তা বিজ্ঞান ওখান থেকে লোক আসলো। সেই 3 দিনের উৎসব, তো বিরাট উৎসব। বর্দার পুরো পরিবার নিয়ে আসলেন। একটা হই হই, সে অনেক কাহিনী সেই উৎসবের কথার সৃষ্টি করলো আদিবালির ছেলেরা, সেগুলো কথা অতিক্রম করে টোরে ইটি করে ঠাকুরের দয়া অপার করুণা উৎসব হলো। ওই সব উৎসবের শেষ দিন একটা বৃষ্টি হয়েছিল, তাই না? আর চারিদিকে সরাই গেল সবসময় একটা প্রতিষ্ঠান আছে দুর্গাপুরে। এইবার আমাদের মন্দির যেখানে যায় সেখানে সব কিছু হয়। তখন সিমেন্টের খুব কষ্ট, বুঝলেন? তা আমি ও সব ঠাকুরের দয়া একটা পর একটা করে যাচ্ছে। সিমেন্ট কোথায় পাওয়া যায় গায়ে? ডালমিয়া তখন সিমেন্ট কারখানা করছে ওখানে, সেইতে সিমেন্টের সেই অনেক কাহিনী। সেই সিমেন্ট দিয়ে আমাদের ওখানে উৎসবের সময় স্ট্রাকচার করা হয়েছিল, তাতে জল রাখার জন্য। সেই জলটা এত জোরে করছে, কাঁচা গাছনি ভেঙে দিয়ে পাশে একটা বাচ্চা ছেলে শুয়ে তারপরে সেই ছেলেটা মারা যায়। তাই নিয়ে অনেক ঘটনা ঘটলো। সিমেন্টের ডালমিয়া সিমেন্টের খুব বদনাম হবে, আসে আমাকে ধরা পড়া করছে। তাহলে ঠিক আছে, আমাদের মন্দির হবে, আমাদের তো সিমেন্টের খুব দরকার, ওই আমরা আমাদের কারখানার নামেই আপনার দিয়ে দেবো, যত সিমেন্ট লাগে বলুন সেইতে। আমার সুবিধা হয়ে গেল, সব সিমেন্ট এমন আসতে গেল নানা দিক থেকে। ঠাকুর একটা পর একটা ঘটনা উঠছে আর আমাদের ফেভারে চলে যাচ্ছে। তারপরে আস্তে আস্তে ওখানে মন্দির হলো, বাড়ি হলো। এই সময় বেশ কর্মীরা হয়ে গেল। দেখা গেল ওই যে গিন্দিপন্থী তারা ডুম হয়ে গেল, তারা পাত্তা নেই। আস্তে আস্তে তাদের লোকগুলো সব আমাদের চলে আসতে গেল। সেই আজকে দুর্গাপুরে করতে করতে তারপর দেখা গেল যে এখন যেটা নতুন করে যে জায়গাটা ওরা করছে ওই ইয়েতে অশোকদার যেখানে সমাধি হয়েছে ওখানে যে ইয়েটা করছে, ও পরবর্তীকাল দীক্ষা টিক্ষা নিয়ে ওরও খুব ইচ্ছে ছিল যে আমাদের কিছু জমি আছে সেই জমিটা দিয়ে দিই। সেখানে একটা ছোটো মন্দির করলো করে টোরে। ওটা হচ্ছে মানে একদিকে দুর্গাপুরে, আর আমাদের তো তো বড় এরিয়া। এখন ছোটো ছোটো অনেক জায়গায় ছোটো 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 কেন্দ্র মন্দির হচ্ছে, খুবই হচ্ছে বিরাট এরিয়া। তখন দুর্গাপুর হচ্ছে, আগের দুর্গাপুরটা ছোটো জায়গা নেই, এখন সেই হচ্ছে করে করে চলে আসে। সেই আজকে দুর্গাপুরে এত রমরমা, সত্যি তাই। প্রচুর দুর্গাপুরে বড় বড় উৎসব হচ্ছে, বড় বড়ই হচ্ছে। গুল যারা ছিল এই যে ওনার দায়ী যায়, আজ চলে গেল। ও আমার প্রথম থেকে আমার সঙ্গে ছিল, এই কাজ করতে চলে গেল। এমনি করে যারা ছিল আস্তে আস্তে সব চলে গেল। যারা খুব ভোর বিরোধী ছিল আমাদের, তারা পরবর্তী আমাদের এখানে এসে মাত্র পথে যে গেল। হয় দেখা যায়, যখন দেখলো যে ইয়েছে সেই নাম বলবো না, যে এখানে আমার মাধ্যমে দীক্ষিত ছিল, আমার বিরুদ্ধে তারা কাজ করেছে। মন্দিরে যখন দেখলেন আমাদের আর গতি আটকাতে পারছে না, আস্তে আস্তে এসে ঢু মেরে ঢুকে পড়লো আবার ওখানে। কত কি দেখলাম, সব তাহার দয়া, আমাদের কিছু করার নেই। এখানে দেখলাম তো আজকে ওরা আমাকে মাঝে মাঝে বলে একবার আসেন আপনাকে, মানে যে আমি তো আর দাঁড়িয়ে নিই। যখন দেখলাম সত্যি তাই, মন্দিরে নিয়ে আমাকে নিয়ে অনেক কিছু ঘটনা টটনা হলো। বর্দা সব জানতেন, বর্দা একদম তুই ছেড়ে দেয় ওদের কিছু, আমি ছেড়ে দেখলাম বিচার করতো ওরা। এইতে এখন তো বলে যে আপনি যদি দয়া করে একেবারে আসেন, আমার তো পরম পিতার কাছে পরম পিতাই করেছে, আমাদের কেউ কিছু না, কিচ্ছু করার কেউ না, করার তিনি মালিক, তিনি। সেই একদিন যাচ্ছি, এই তখন আমি শ্যামনগর চলে আসছি, দুর্গাপুরে যাবো একবার ইয়েতে, ট্রেনে উঠেছি। উঠে একজনের সঙ্গে আলাপ হচ্ছে, কোথায় যাবে? আমি দুর্গাপুরে যাবো। আমি দীক্ষিত, আমাকে বলছে হ্যাঁ দীক্ষা গেছি।
দুর্গাপুর করতে হবে না, দুজনে যাবো। যাচ্ছেন, ও বর্ধমান নামবে। আমি যাওয়ার সময় ওখানে দীপক মজুমদারের মন্দিরে একবার ঘুরে যাবেন। দীপক মজুমদার আমার মাধ্যমে দীক্ষিত এবং আমার অত্যন্ত ইয়েছে। যাই হোক, ওই জায়গার এখন ইয়ে তার মন্দির, দীপক মন্দির ওখানে একটা শুনছি সৎসঙ্গের মন্দির আছে। ওই তো দীপক করেছে, ও একসময় আমাদের বিরুদ্ধে ছিল। যাই হোক, আমি আর কিছু বলে টয়নি। তারপরে ভাবলাম যে মানুষের সে দীপকের কোথাও নেই। তো মানুষ হয় কি, তখন হয় কি আত্মপ্রতিষ্ঠার জন্য ছুটে দেয়। আর আত্মপ্রতিষ্ঠা কে করে? করার মালিক তিনিই করেন, তিনি একজন। তাই আমার তো কোনো অসুবিধা হয় না। আমি তাকে সর্বত্র ঘুরি, চলি, ফিরি জগতে। এখন দুর্গাপুর থেকে ছোট অল্প জায়গার মধ্যে আমি কনফাইন থেকে যেতাম। যেহেতু বর্দা বলেন ছেড়ে দাও, ওদেরকে দিয়ে দাও, দিয়েতে চলে আমি এসে ফ্রি। এখন দেখেন আপনার মেয়ের মারফতে কত লোকের সঙ্গে আমার যোগাযোগ হচ্ছে বিভিন্ন জায়গায়। সেইটাই, এই যে দেখেন না অস্ট্রেলিয়াতে ওই যে ছেলেটা দীপকদা আসে, টাসে করে, এদের মন্দিরে উৎসব হচ্ছে, শোনার সঙ্গে সঙ্গে কিছু কন্ট্রিবিউশন করে। কয়েকদিন আগে ওই আমাদের আশ্রম থেকে আসছিলেন কোন দাদা, সুবোধ দাদা, শুভদা, হ্যাঁ, আসার সময় সঙ্গে সঙ্গে তো একটা খরচ আছে, কিছু টাকা পাঠিয়ে দিল, দিয়ে 15,000 টাকা দিয়ে দিল, যে ওটা খরচটা দেওয়ার জন্য। আবার এখন যে করছে টাকা দিচ্ছে। দীপকদা তাই এই যে করে, আমার ধারণা আমাকেও তো আপনার মাঝে মাঝে আমাদের এটা ওরা করে, আবার বাইরের থেকেও আসে, এই বিভিন্ন জায়গাতে বলছে আপনি আসেন, আপনাকে নিয়ে যাবো, আবার দিয়ে আসবো, কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, তার তো না, আপনাদের সবার সঙ্গে যে যোগাযোগ হচ্ছে, এইটাই আমার সবচেয়ে বড় কথা। ঠাকুর কিনে চলেন, তিনি আসেন আপনার সময়, একটা শুধু মানুষ কিনে করার মালিক, করার সুযোগটা দিয়েছেন বলে নিজেকে ধন্য মনে করেন, তাই না? তা তিনি করেন। কে জানতো দুর্গাপুরে আজকে এরকম হবে? আমাকে থাকতে বললেন, আর আমাকে কেন্দ্র করে সত্যিকারে আস্তে আস্তে গ্রুপ করছে। এটা কিছুই না, সব তিনি করেছেন, করা তিনি সব করে রেখে গেছেন। কোথায় কি হবে সব করে রেখে আসেন। সবসময় যদি বলি কর্মী আমি আমার দ্বারা হয়তো করে ভুল, তা তিনি করেন, তিনি সব করে রেখে আসেন। আজকে জগতে দেখছেন এই সৎসঙ্গে এই দিনটা, আজকে যে চারিদিকে রমরমা ভাব, এমন একটা দিন আসবে যে সবার চোখ মুখে খালি সৎসঙ্গের একটা ইয়ে থাকে। বাচ্চা বাড়ার একমাত্র পথ ওই সৎসঙ্গ। দেখছে সব রাজনীতি করছে, ইয়ে করছে, চারিদিকে এই বর্তমান যুগের সঙ্গে সঙ্গে খাপ খেয়ে চলছে, এটা ওটা যখন টায়ার্ড হয়ে পড়বে, তখন দেখছে একমাত্র পথ আছে ওই সৎসঙ্গে দীক্ষা নিয়ে চলে। তারা বেশ দিন ভালোই আছে, পয়সা নেই, করি নেই, কিছু নেই, তো খুব হাসতে, কি ফুর্তি। এক জায়গায় সৎসঙ্গ দেখেছিলাম করতে তিনি ও তার সে দুজনই ওই সেন্ট জেভিয়ার্স কলেজের কাজ করেন, প্রফেসর আর কি। পরিচয় ছিল তাদের বাড়িতে একটা, তিনি আবার কোন সম্প্রদায়ের লোক, তাদের বাড়িতে এরকম অধিবেশন করে। তা সব বড় বড় লোক আসছেন, তারা গান টান টানবে। আমরা গেছিলাম, আমি আমার স্ত্রীকে গিয়েছিলাম, তা দেখছে বসে বসে, এটা ওটা দেখলাম এক ধরনের সে তারা করে, সেই কীর্তন হচ্ছে, সব ইয়েছে, কিছুটা কীর্তন হলো, চায়ের আসর বসে গেল, চাটা খেয়ে আবার কীর্তন হচ্ছে, আবার চাটা খাচ্ছে, আবার বিস্কুট দিচ্ছে, খাচ্ছে, আবার গান হচ্ছে, এক ধরনের আর কি। একবার আমাদের সৎসঙ্গে নিমন্ত্রণ করে আসছিলেন, এসে বলছে আপনার সৎসঙ্গে সব বড় লোক, সব বড় লোকের ব্যাপার। তাহলে দেখেন এই যারা আসছে না, এদের গুণ আনতে পান্তা বেরোয় বেশিরভাগ, কিন্তু সবার মধ্যে হাসি যাচ্ছে। দেখেন জামা কাপড় চলার ভিতরে একটা গর্জিয়াস ভাব আছে। হ্যাঁ, তাই দেখছি একটু নেই কিছু জানেন না, এর বেশিরভাগ কিন্তু খুব সাধারণ ঘরে, সাধারণ কাজ করে খায় টায়, সাধারণ সবাই গিয়ে আছে। ওদের রাস্তায় কেউ বলতো দাবি দেয়, রাস্তায় গিয়ে আছে, সব একদম বসে আছে, দেখেন সব সুন্দর বসে চেয়ার চলাফেরার ভিতর একটা হাসি মুখ, কি মনে হচ্ছে? হ্যাঁ,
আমি তো বললাম সবাই তো বড় লোক, সবাই পয়সা করি আর সম্পন্ন লোক। বলে পয়সা করি সম্পন্ন লোক না, বাইরের থেকে মনে হয় না রাজার, এরা নিজেরা বলে আমরা রাজার সন্তান, রাজার হালে থাকি, তিনি আমাদের আমরা এখানে তাই থাকি, তাই মনে সবাই তো হাসি খুশি, বলে তাই দেখলাম। কিন্তু আমাদের এত বড় বড় লোক, বড় বড় ইয়ে, কিন্তু এরকম হাসি খুশি তো দিন সব জানেন না। খোঁজ নিয়ে দেখেন কে কী কাজ করে, সব দেখবেন। কেউ লেবারের কাজ করছে, কেউ ইয়ের কাছ থেকে করে, কিন্তু সৎসঙ্গে যখন বসে আছে কোন হাসি খুশি মুখ দেখে মনে হচ্ছেন সবাই বড় লোক। সেই বলছে আর দেখলাম সত্যি তাই। তা আমরা জানি আমরা তো রাজার সন্তান, আমার কোনো চিন্তা নেই। তা এই যে ভাবটা আমিও তো দেখে যেতে পারবো না, কিন্তু এককালে আপনারাও কিছু দেখ, জগতের ভিতর, সমস্ত জগতের ভিতর, সমস্ত ভিতর এখন তো কিছু ঢুকি নেই। তাই যাতে প্রত্যেকের মধ্যে যা ঢুকা গীতা যায়, যে মানুষ বাঁচা করার পর যদি আনন্দ উপভোগ করতে চাও, লাইফটাকে উপভোগ করতে চাও, তাহলে এই হচ্ছে পর, এইটি আনন্দ। না দেখুন আমার তো কিছুই নেই, সত্যি তো এখন কিছু নেই, এই রাজ্যে খেতে থাকি, কিন্তু আমি কিন্তু নিশ্চিন্ত, আমি নিশ্চিন্ত। আমার অবাক লাগে এই ঠাকুরের যে কি লীলা, মানে দুই মেরু। যেমন ধরুন আজকে যেটা শুনলাম এবং জানতাম আগে, এই আজকে দুর্গাপুরের আজকে যে বিরাট রমরমা চলছে ঠাকুরকে নিয়ে, সৎসঙ্গ নিয়ে, বিশাল ব্যাপার। তো সেখানে গোড়পত্তন কিন্তু আপনার হাত দিয়ে হয়েছিল, এটা অস্বীকার করা যায়নি। পরমপিতা চেয়েছিলেন বলে আপনার হাত দিয়ে হলো। সেখানে এত রমরমা, যারা কিছু করেনি তারা তার স্বপ্রতিষ্ঠা বা নিজেকে প্রতিষ্ঠা করার জন্য অনেক কিছু করছে। আর যিনি পত্তন করলেন তিনি একটা বিচ্ছিন্ন দ্বীপে বসে আছেন, একাই আপনি বসে আছেন এখানে বিচ্ছিন্ন সাগর দ্বীপে, আর তারা রমরম করছে। এই এক অদ্ভুত লীলা ঠাকুরের। আবার দেখেছি, যেমন দীপকদার কথা বললেন অস্ট্রেলিয়া থেকে, তিনি মুখে খুব কম মানে বলেন না, দিতেই থাকেন, না দিতে পারলে ঠাকুরকে এবং আপনাকে এবং গুরু ভাইদের তিনি খুশি হন। যেখানে গুরু ভাই বিপদে পড়েন তিনি ঝাঁপিয়ে পড়েন, মুখে কিছু বলেন না, তিনি অর্থ সাহায্য নিজে যতটুকু পারে দেন। যেমন ধরুন লন্ডনের ব্রহ্মদা, সেও পাঠিয়েছিল ডাক্তার লন্ডনের, বা আমেরিকার সে যে ইয়ে, এরকম অনেকেই যারা দিতে পারলে খুশি, মুখে কিছু কম বলেন। ব্রহ্মদা তো বললেন, হাবি এমন পড়ালেন বলে আমার নামটা বলবেন না, ওসব বলবেন না। ব্রহ্মদা অনেকদিন থেকে আমার যোগাযোগ হয়নি, তো সেরকম অনেকে আছে। আবার অনেকে কাগুজে বাঘ, এই আমি এটা দেবো, এই আমি মুখ করবো, এইটা করা উচিত, কিন্তু অনেক আছে কিন্তু দিতে জানে না। তেমনি আবার অনেকে তার জীবনে সবকিছু উজাড় করে দেয় ভালোবেসে, কিন্তু তারা কারোর কাছে পরিচিত হন না, সেও পরমপিতার দয়া। আর একটা জিনিস দেখেছি মানুষকে, যেটা আমার ক্ষেত্রে খুব হয়েছে, যেটা হচ্ছে গিয়ে ধরুন মানুষের ভুল বোঝা। বাবা মা ছাড়া দেখেছি সবাই একটু ভুল বোঝে। ধরো আমি অপরাধী নয়, বা ধরো আমি এই কাজে দোষী নয়, বা আমি এই কাজটা করিনি, বা আমি হয়তো এই ভুলটা করিনি, কিন্তু দেখা যাবে ওরাই করছে। উল্টে প্রতিটা মানুষ যেন ভুল বুঝছে, আমাকে দোষারোপ করছে, আমাকে সাইড করছে, আমাকে যেন দমিয়ে রাখতে পারলে, আমাকে যেন হটিয়ে দিতে পারলে। মানে আমি একটা দিক দিয়ে বলছি, কন্টিনিউয়াসলি চলার পথে দেখছি যে মানুষের ভুল বোঝা। এটা যে কেন হয়, পরমপিতা কেন করেন, এটা তো আমার মাথায় বুঝি না। তিনি করাবেন, এর মধ্যে কিছু একটা আছে, তোমার শিক্ষা আছে, ইয়ে আছে, তুমি জেনে যাবে কেমন কি। তুমি নির্ভীক থাকো, আমি জানি আমি তো কেমন আছি, আমি জানি তুমি আছো, আমি আছি, আমার সাক্ষীটা কি তুমি, তুমি যেভাবে চালাও আমি ঠিক জানি। এই নির্ভরতা, এই নির্ভরতা নির্ভয় হবে, একবার নির্ভরতার উপর কোনো চিন্তা নেই। যে যা বলো বলুক আমার সম্বন্ধে, যে যা করে করুক, তুমি তো আছো, আমি জানো, তুমি জানো আমি তো করি নেই, করে করুক, ফ্রি থাকা যায় একদম খরচ, আমি করিনি, ঠিক আছে, এ যা বলো বলুক। কিন্তু অনেক কি ধরুন আপনি বিপদে পড়েছেন, স্বাভাবিক কথা। তা আমি গুরুভাই সম্পর্কে বা যাই হোক, আপনি যেহেতু বিপদে পড়েছেন, আমার উচিত কি যাতে আপনার বিপদটা আপনার ক্ষতি করতে না পারে, আপনার পাশে থাকা, আপনার সহানুভূতি জাগানো, যতটুকু করা, এটা আদর জন্মে যায়। তারপরে এখন আপনিই ভুল বুঝলেন, তখন কিরকম হয়, তখন আপনার কথা ঠিক আছে, ঠাকুর আছে, আমার ঠাকুর আছেন, আমি ঠাকুরকে নিয়ে আছি, কিন্তু একটা আদর তো জন্মে যায়, একটা তো অভ্যেস জন্মে যায়, একটা তো তখন একটা কষ্ট হয় না, এইটাই বলছি। কষ্ট ঠিক আছে, আমি যাই, আর যত বেশি নির্ভর করতে পারে তত বেশি ফ্রি হওয়া যায়। আমি জানি আমি করি নেই,
বদনাম দিচ্ছে দিন, ঠিক আছে, কিন্তু একদিন তারা বুঝতে পারবে। তাই তো কত করিনি আমরা ভুল বুঝেছি। একদিন বুঝতে পারবে তো? হ্যাঁ, ডেফিনেট বুঝবে যে আমি ভুল বুঝেছি, ওনাকে ভুল করে ফেলছি, সেই বুঝবে। কারণ আপনি যদি নিশ্চিন্ত থাকেন যে না, হ্যাঁ, আমি তো নিশ্চিন্ত আছি। সুতরাং চুপচাপ থাকেন, একদিন তারা ভুল বুঝবে, বলে হ্যাঁ তাই তো আমি করি, আমি ভুল করছিলাম ওনাকে, সেই তেমন তো পরীক্ষা চলে গেছে, তখন হাসপাস করতে হয় রে, তার সামনে কাজ স্বীকার করলাম না, উপায়। ঠিক। যাই হোক, পরম পিতা রাতুল চরণে আজ অনেক কথা তো বলতে অনেক কিছু বললাম। না ঠিক, এগুলো আজকে আমি বলছি, কিন্তু এরকম আমার মতো বা আপনার মতো অনেকেই আছেন যারা এই যে আপনি একটা সমাধান দিলেন যে ঠিক আছে একটু কষ্ট হচ্ছে, পরম পিতাই সব, তাকে নিয়েই চলো, তাহলে তারা একদিন ভুল বুঝবে, ডেফিনেট বুঝবে। তখন তো এমন হবে আফসোস করতে হবে তাকে, কারণ হয়তো সে তখন এসে নেই, কি বললাম আমি তাকে চলে গেলাম, ঠাকুর তুমি দেখো আমি তাকে অনেক কষ্ট দিয়েছি, তাকে এগিয়ে দিয়েছি, আমি কেন তাকে করেছি, মনে মনে তাকে করতে হবে। আর সবসময় ঠাকুর কিনে রাখবে, কত ভুল বুঝবে, কত আমাকে করবে। আমার ব্যক্তিগত জীবন দেখেছি তো, আমাকে তারা ভুল বুঝেছে, ভুল তাকে উপকার করতে গেছি, উল্টো পাল্টা তার ভুল বুঝে ভুল না করে এমনকি আমাকে খুবভাবে অপমানও করেছে, বা খুব ভালো অপমান করেছে আমাকে করে টরে। পরবর্তীকালে তারা এত ভুল বুঝেছে যে আমাকে তারা খুঁজেও পায়নি, যে তা আমার কাছে এসে তারা অ্যাপোলজি হিসাবে বা ক্ষমতা হয়তো অনেকে চাইছে আমি একদম ভাই কিছু আমি কিছু মনে করি নাই, তুমি তার সান্ত্বনা দিয়েছি। সেই জন্য মাঝে মাঝে মনে হয় যে এই ধর্ম বা এই ঠাকুর যা বলেছেন এই সমাজটাকে একটা শৃঙ্খলাবদ্ধ করে রাখার জন্য, কিন্তু ধর্ম, ঠাকুর, তার দয়া বা কৃপা বা এই নাম ও কিছু না, ওই সমাজ যাতে বিশৃঙ্খল নাই হয়, একটা শৃঙ্খলাবদ্ধ হয়, মনে হয় এই জন্যই এই শাস্ত্র, এই ভাগবত গীতা হোক, ঠাকুর হোক, সৎসঙ্গ হোক, আমার জন্য মনে হয় শৃঙ্খলাবদ্ধ করে রাখার জন্য। কিন্তু প্রকৃতপক্ষে ঈশ্বর বা ভগবান বা অন্তর্যামী তিনি দেখছেন বা তিনি নাম করলে উপকার হয়, এটার জন্য মনে হয় যে না, মনে হয় কিছু নেই, ওই জাস্ট সমাজটাকে একটা বন্ধনে বেঁধে রাখার জন্য ভয় দেখিয়ে এটা করা হয়েছে, এরকম মাঝে মাঝে ফিলিংস হয়। না, তিনি আছেন, দেখবেন অপার করুণা, আমরা সত্যি তাই, তাকে যে পেয়েছি জন্মান্তর সুখ নেই, আমি ভাবি যারা তাকে পাইনি তো চেষ্টা করছে বিভিন্নভাবে নিজেকে শুধরা বাইয়ে, কিন্তু তখন কষ্ট হয় যে দেখ সোজা পথ আছে, তিনি আসেন, তারা তুলে নিয়ে তিনি, যারা পাইনি কষ্ট হয় তাই, যে কেন তাদের চোখ খুলে দেখ, পাক যে আনন্দটা উপভোগ করুক, জীবনটা উপভোগ করুক, কারণ এই তো জীবন বারবার আসবে না, এই জন্য খুব কষ্ট হয়। তাই ঠাকুরকে সব প্রার্থনা করি যে যেখানে আছো পরম পিতা রাতুল চরণে সবার মঙ্গল কামনা করি, সবাই সুখে শান্তি থাকুন, আমরা মাঝে মাঝে বসতে পারি, বসলে নিজের মধ্যে। যাই হোক, সামনে রবিবারে তো আবার উৎসব, যাবো আমি ওই 10টার সময় যাবো, দেখি। ঠিক, জয় গুরু। ভালো লাগলো, এবং এটা আলোচনা করলাম, এবং এটা আমি জানি বহু মানুষেরই সমস্যা, আর অনেক মানুষই অনেক কিছু সৃজনশীল কাজ করেন, কিন্তু বিনিময়ে তারা সমাজ থেকে অনেক অপমানিত হন, ধাক্কা খান এবং সরে যেতে হয়। যারা করেনি তারা তার সুফল ভোগ করেন, কিন্তু পরম পিতা তিনি সবই দেখছেন, তিনি যা করার করেন। অতএব এতে আমার রাহাদাত গল্প করলেন দুর্গাপুরের ব্যাপারটা, তা আমাদের তাকে নিয়েই চলতে হবে। তা দেখেন, এরপর তো চলতে গেলে বাধা যে কত আসে, এ তো সমাজ থেকে আসতে গেলে নিজের ঘরে নিজের বউ মশলা বাতাস চেষ্টা করে, কত জানেন, সেই বড় নাম করা একজন টলস্টয়, রাশিয়ার সেই
কত তার লেখা, কত তার কাহিনী কাহিনী, কত কি আছে, কতগুলো ফিলোসফার। তো মারা গেল, ওর সঙ্গে জ্বর মারা গিয়ে রাস্তা পড়ে মারা গেল, বুঝলেন। আচ্ছা, তুকারাম কত সাধু, মহারাষ্ট্রের ওদিকে ছেলে, খুব বড় ইয়ে, সে তার বউটাকে মানে বউ খুব করত। একদিন তার ভাই যখন তাকে তারা দিল, বলছে দাও এবার আয় করে খাও, ঘরে বসে বসে খাও। ভাই তো গেল কোথাও কোথাও খুঁজে খুঁজে না করে কিছু একটু কাজ টাজ করে যে পয়সাট করে তাদের খানে আগ কিনে নিয়ে আসলো। আগ কিনে নিয়ে এসে বাড়িতে নিয়ে যায়, বলে আজ এই আগ খেয়ে থাকতে হবে। রেগে মেরে ওর বউ মারছে বাড়ি, বাড়ি 2 খণ্ড হয়ে গেছে। হ্যাঁ, দেখো ঠাকুরের কি কৃপা, সমান 2 ভাগ হয়ে গেল, একবার তুমি খাও একবার আমি খাও। এটাই অত বড় আমেরিকার যে স্বাধীনতা আনলো দেশে, তার বলতে কি আমার একটা দিন যায় যেন এক একটা বছর মানে এক একটা জীবন কেটে যাচ্ছে এরকম। মানে দেখা যাচ্ছে যে বড় বড় ফিলোসফার যাদের তার বাড়িতে তার বউর কাছ থেকেই সে সমস্ত দূরের কথা। সুতরাং আসবে, বাধা আসবে, যত বেশি আসবে নিজের থেকে বাইরের থেকে সর্বত্র যেতে হবে সেইগুলো থাকে। বড় বড় ফিলোসফারদের জীবনে অনেক ঘটনা, অনেক ঘটনা আছে, আমরা তো তুচ্ছ। পরম পিতার সবাই মঙ্গল কেন, সবাই মঙ্গলে থাকবেন থাকবেন। আমি পরম পিতার কাছে প্রার্থনা করি সবাই সুখ শান্তি স্বস্তি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ভালো লাগলো। পরম পিতার আতুল চরণে রাধার সুদীর্ঘ জীবন এবং সুস্বাস্থ্য প্রার্থনা করি এবং বহুদিন যেন আমাদের এইভাবে উৎসাহিত এবং অনুপ্রাণিত করে, এই প্রার্থনা করি পরম পিতার আতুল চরণে। আর যারা এতক্ষণ শুনলেন তারা শুনে ভাববেন এবং নিজের জীবনে কথাগুলো দেখবেন যে সব মিলেই যাচ্ছে। আর যদি ভালো লাগে তাহলে সবাইকে শেয়ার করবেন। যদি আপনাদের কোনো এর মধ্যে কোনো বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে বলবেন বা ফোন করেও বলতে পারেন রাহাদার কাছে। রাহাদার তো মানে এখন তো যেহেতু শোনার একটু প্রবলেম হয় বা নাম টাম করেন, তা আমার নম্বরটা আমি গতবারেও তো বলে দিয়েছিলাম, সেই নম্বরটা আবারও বলে দিচ্ছি। আপনারা ফোন করে আপনাদের কথা রাখতে পারেন, তাহলে আমি রাহাদার কাছে নিবেদন করতে পারি। আমার নম্বরটা হচ্ছে 9239000388। আবার বলছি 9239000388। সবাই ভালো থাকবেন। পরম পিতার আতুল চরণে আপনাদের সবার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আজ এই পর্যন্ত। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। জয় গুরু। রাখি তাহলে। হ্যাঁ।